আসসালামু আলাইকুম। আজকে রক্ত সঞ্চালন চ্যাপ্টারের অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ নিয়ে আলোচনা করব। রক্তর বিভিন্ন উপাদান এবং রক্তকণিকাগুলো পর্যন্ত আলোচনা করব আজকে। রক্ত হচ্ছে দুই ধরনের উপাদান নিয়ে তৈরি। শুরুতেই এটা হচ্ছে অ্যাডমিশন জার্নির জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে সৃজনশীল আসে এইচএসসি পরীক্ষাতে, আবার অ্যাডমিশনে এখান থেকে সবসময়ই একটা দুইটা প্রশ্ন থাকবেই থাকবে। প্রত্যেকটা অ্যাডমিশন কোয়েশ্চেন পর্যালোচনা করলে দেখা যাবে আজকে যেই টপিকটা আলোচনা করব এখান থেকে 1 নাম্বার বা 2 নাম্বার অবশ্যই থাকবে। তো এই অংশটা অনেক গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে দেখবেন আশা করি। রক্ত দু ধরনের উপাদান নিয়ে তৈরি। রক্তরস বা প্লাজমা 55%, রক্তকণিকা 45%। রক্তকণিকা কতে কণিকা কম 45%, আর রক্তরস প্লাজমা 55%। রক্তরস প্লাজমা হচ্ছে দুইটা উপাদান নিয়ে তৈরি। পানি হচ্ছে 90 থেকে 92%, আর কঠিন পদার্থ হচ্ছে 8 থেকে 10%। কঠিন পদার্থ আবার দুই ধরনের উপাদান নিয়ে তৈরি, জৈব অজৈব। জৈব উপাদান অবশ্যই বেশি 7 থেকে 9%, আর অজৈব উপাদান হচ্ছে 0.9%। এই পার্সেন্টেজগুলো মনে রাখতে হবে। তারপরে হচ্ছে জৈব উপাদানগুলো হচ্ছে তিন ধরনের জৈব উপাদান আছে: প্লাজমা প্রোটিন, নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ আর অন্যান্য পদার্থ। এগুলো এমসিকিউতে আসে, তো যে কোনো দুইটা মনে রাখলেই তৃতীয়টা পারা যায়। এমসিকিউতে আসলে 3 নাম্বারটা দাগায় ফেলা যায়, কিন্তু আসলে 3টাই মনে রাখা যায়। এত কঠিন না যে 3টাই মনে রাখা যাবে না, এরকম কোনো কঠিন ব্যাপার না। এটা 3টাই মনে রাখা যায় ইচ্ছা করলে। প্লাজমা প্রোটিন হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথমবিন, ফাইব্রিনোজেন। এটা আমি এভাবে মনে রাখা যায় যে ফারিয়া প্রথম গুলশানি এলো, ফাইব্রিনোজেন প্রথমবিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, অ্যালবুমিন। আর আরেকটা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। প্লাজমা প্রোটিন হচ্ছে 5টা: অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথমবিন, ফাইব্রিনোজেন আর ক্লটিং ফ্যাক্টর। নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, অ্যামোনিয়া। জ্যান্থিন ও হাইপোজ্যান্থিনও থাকে, কখনো কখনো এমসিকিউর অপশনে থাকে। তো এটা আমি এভাবে মনে রাখতাম যে আমি জানি আমি অ্যামোনিয়া, তারপর হচ্ছে জানি হচ্ছে জ্যান্থিন, হাইপোজ্যান্থিন, ক্রিয়েটিনিন, আর ইতে হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড। আর অন্যান্য পদার্থ এটা মনে রাখতে হয় না, কারণ ওই যে প্লাজমা প্রোটিন আর নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ মনে রাখলেই এমসিকিউতে আনসার করা যায়। তাও অন্যান্য পদার্থ রিডিং দিয়ে রাখা যায়, যে গ্লুকোজ, লিপিড, হরমোন, এনজাইম, রঞ্জক ইত্যাদি। এখন হচ্ছে দেখো যে রক্তকণিকা 45%। 3 ধরনের রক্তকণিকা আছে রক্তের। 3 ধরনের রক্তকণিকা: লোহিত রক্তকণিকা, রেড ব্লাড কর্পাসেলস; শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট বা হোয়াইট ব্লাড কর্পাসেলস; অনুচক্রিকা বা থ্রম্বোসাইট বা প্লেটলেট। শ্বেত রক্তকণিকা আবার 2 ধরনের। লোহিত রক্তকণিকার কোনো প্রকারভেদ নাই, অনুচক্রিকারও কোনো প্রকারভেদ নাই, কিন্তু শ্বেত রক্তকণিকা 2 ধরনের: অ্যাগ্রেনিউলোসাইট মানে অদানাদার, আর গ্র্যানিউলোসাইট মানে দানাদার। অদানাদার হচ্ছে মনোসাইট, লিম্ফোসাইট, আর গ্র্যানিউলোসাইট বা দানাদার হচ্ছে ইউসিনোফিল, বেসোফিল আর নিউট্রোফিল। বেসোফিলের মধ্যে এটা যে মনে রাখা যেভাবে যে দানা কি আমরা ফিল করতে পারি না, দানাদার কিছু যদি হাতে নেই তখন আমরা ফিল করতে পারি। তো যেই দানাদার সবগুলোর পরে ফিল আছে, ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। আর অদানাদার হচ্ছে মনোসাইট আর লিম্ফোসাইট। আর এইখানে একটা জিনিস বলা হয় নাই, যে এই কঠিন পদার্থের মধ্যে প্লাজমা প্রোটিনের রক্তরস বা প্লাজমার কঠিন পদার্থের অজৈব উপাদান হচ্ছে এখানে 0.9%। এই অজৈব উপাদানের মধ্যে কি কি আছে: সোডিয়াম ক্লোরাইড NaCl, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, তামা, আয়োডিন। এটাই ভাবে মনে রাখা যায় যে ফালতু আম ফসফরাস, ফতে হচ্ছে ফসফরাস, লতে লৌহ, ততে তামা, ফালতু। আর আম হচ্ছে আতে আয়োডিন, আর আম দিয়ে মনে রাখা যায় সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। এই আম কিন্তু ওই ফজলি আম এগুলো আম না। এই আম হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। তাছাড়াও আরও অনেকগুলা আমযুক্ত মৌল আছে পর্যায় সারণীতে, কিন্তু এগুলা হচ্ছে বেশি মানে কমন। তখন যদি কয়েকবার রিডিং পড়া হয় তাহলে এমনিতেই মনে থাকবে যে ফসফরাস, লৌহ, তামা, আয়োডিন, আর সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইনশাল্লাহ। এখন হচ্ছে বিস্তারিত শুরু করি। লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট হচ্ছে গ্রিক শব্দ। এরাইথ্রোস মানে হচ্ছে লোহিত, আর কাইটোজ থেকে হচ্ছে কোষ।
এখান কাইটোজ কোষ থেকে সাইট শব্দটা আসছে। মানবদেহের রক্তরসে ভাসমান গোল দ্বি অবতল চাকতির মতো নিউক্লিয়াসবিহীন কিন্তু অক্সিজেনবাহী হিমোগ্লোবিনযুক্ত লাল বর্ণের কণিকাকে লোহিত রক্তকণিকা বলে। এ ধরনের কণিকার গড় ব্যাস থাকে হচ্ছে 7.3 মাইক্রোমিটার, মানে 7 থেকে 8 মাইক্রোমিটারের মধ্যে থাকে। স্থূলতা প্রান্তের দিকে 2.2 মাইক্রোমিটার থাকে, কেন্দ্রে 1 মাইক্রোমিটার। এগুলো মূলত লাগে না, এগুলো আসে না কখনো পরীক্ষায়, তাও মাঝে মাঝে দিয়ে দিবে কঠিন প্রশ্ন করতে গেলে, মানে গ্যারান্টি দিয়ে তো বলা যায় না, কিন্তু বেশিরভাগ সময় এইসব প্রশ্ন কখনো আসে না, সংখ্যাযুক্ত প্রশ্ন কমই আসে। অর্থাৎ কিনারা অপেক্ষা মধ্যভাগ অনেক পাতলা, মানে লোহিত রক্তকণিকা হচ্ছে দ্বি অবতল চাকতির মতো নিউক্লিয়াসবিহীন হিমোগ্লোবিন বহন করে, হিমোগ্লোবিনযুক্ত লাল বর্ণের থাকে। আর এর গড় ব্যাস হচ্ছে 7.3 মাইক্রোমিটার, 7 থেকে 8 মাইক্রোমিটারের মধ্যে। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে কেবল উটে লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস থাকে, এই তথ্য নিয়ে সন্দেহ আছে। যেটা সন্দেহ আছে ওগুলো আমরা পড়বো না, সন্দেহ থাকা জিনিস আমরা বাদ দিব। বিভিন্ন বয়সে মানবদেহে লোহিত রক্তকণিকার সংখ্যা, এটা গুরুত্বপূর্ণ। বিভিন্ন বয়সে হচ্ছে প্রতি ঘন মিলিলিটার রক্তে ভ্রূণদেহে থাকবে 80 থেকে 90 লাখ, শিশু দেহে 60 থেকে 70 লাখ, পূর্ণবয়স্ক মানুষে 50 থেকে 54 লাখ, আর পূর্ণবয়স্ক স্ত্রী দেহে 44 থেকে 49 লাখ। পুরুষে থাকবে বেশি 50 থেকে 54 লাখ, আর স্ত্রী দেহে থাকবে কম 44 থেকে 49 লাখ। এইটার হচ্ছে দুইটা সংখ্যা যদি মনে না রাখা যায়, ভাগ মনে রাখা যায় যে প্রথম অংশ ভ্রূণে 80, শিশুতে 60, পূর্ণবয়স্ক হচ্ছে 50, আর স্ত্রী দেহে হচ্ছে 45, এভাবে মনে রাখলে হবে। 80, তারপর 20 কমছে, 60, তারপর 10 কমছে, 50, তারপর 5 কমছে, মানে 20 কমলো, 10 কমলো, তারপর 5 কমলো, 80, 60, 50, তারপর হচ্ছে 45। বিভিন্ন শারীরিক অবস্থায় এর তারতম্য ঘটে। ব্যায়াম এবং গর্ভাবস্থায় লোহিত রক্তকণিকার সংখ্যা বেশি হয়। লিঙ্গ ও বয়স ভেদে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে নিচে থাকলে রক্তাল্পতা বা অ্যানিমিয়া বলে। এটা হচ্ছে স্বাভাবিকের চেয়ে কত নিচে? 50 লাখের চেয়ে 20%, 50 লাখের 20% এর কম যখন হয়ে যাবে, মানে 50 লাখ হচ্ছে স্বাভাবিক, এর 20%-এর কম হয়ে 25%-এর কম হয়ে যাবে, তখন এটাকে বলবে রক্তাল্পতা বা অ্যানিমিয়া। আর লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে 120 দিন বা 4 মাস। তা 4 মাস পর পরে লোহিত রক্তকণিকা মারা যায়। অস্থিমজ্জার স্টেম কোষ থেকে লোহিত রক্তকণিকা উৎপত্তি হয়। রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে নতুন লোহিত রক্তকণিকার সৃষ্টি হয়, কারণ লোহিত রক্তকণিকার কাজ কি? অক্সিজেন পরিবহন করা। যখন মানে পর্যাপ্ত অক্সিজেন রক্ত বিদ্যমান লোহিত রক্তকণিকা পৌঁছাইতে পারতেছে না, তখন নতুন লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। রক্তপাত, উচ্চ স্থানে অবস্থান, ব্যায়াম, অস্থিমজ্জার ক্ষতি, কম মাত্রা হিমোগ্লোবিন সহ বিভিন্ন কারণে অক্সিজেন মাত্রা কমে যেতে পারে। বৃক্ক কম অক্সিজেন মাত্রা শনাক্ত করে এরাইথ্রোপয়েটিন নামক হরমোন উৎপন্ন ও ক্ষরণ করে। এই হরমোন লাল অস্থিমজ্জার কী করে? এই হরমোন লাল অস্থিমজ্জার মাধ্যমে লোহিত রক্তকণিকা উৎপন্ন করে। এরাইথ্রোপয়েটিন হচ্ছে লোহিত রক্তকণিকা উৎপাদন প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে। বেশি লোহিত রক্তকণিকা রক্ত প্রবাহে যুক্ত হলে রক্ত ও টিস্যুতে অক্সিজেনের মাত্রা বেড়ে যায়। রক্ত ও টিস্যুতে অক্সিজেনের মাত্রা বেড়ে যায়। রক্তে অক্সিজেন মাত্রা বৃদ্ধি পেলে বৃক্ক এরিথ্রোপয়েটিন ক্ষরণ কমিয়ে দেয়, ফলে লোহিত রক্তকণিকার উৎপাদন কমে যায়। এরিথ্রোসাইট সৃষ্টির প্রক্রিয়াকে এরিথ্রোপয়েসিস বলে। এই অংশটা দেখো, যে এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে প্রথমে যখন বৃক্ক দেখে যে রক্তে কম অক্সিজেন আছে, তখন এরিথ্রোপয়েটিন হরমোন বাড়ে, আর এরিথ্রোপয়েটিন হরমোন যখন বাড়ে তখন লোহিত রক্তকণিকার উৎপাদন বেড়ে যায়। আর লোহিত রক্তকণিকার উৎপাদন বেড়ে গেলে রক্তরসে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায়, আর অক্সিজেনের মাত্রা যখন বৃদ্ধি পায় তখন আবার বৃক্ক এরিথ্রোপয়েটিন হরমোন কমিয়ে দেয়, ফলে লোহিত রক্তকণিকার উৎপাদন কমে যায়। মানে এরিথ্রোপয়েটিন সমানুপাতিক হচ্ছে 1/, অক্সিজেন, মানে অক্সিজেনের মাত্রা কম হলে এরিথ্রোপয়েটিন বাড়বে, আবার অক্সিজেনের মাত্রা বেশি হলে এরিথ্রোপয়েটিনের পরিমাণ কমে যাবে। কলেরা, উদরাময় এইসব রোগে হচ্ছে আরবিসির পরিমাণ 65 লাখের চেয়ে বেশি হয়ে যায়। এটাকে বলে হচ্ছে পলিসাইথেমিয়া বা ইরাইথ্রোসাইটোসিস। যখন
50 লাখের 25% কম হয় এখানে এটাকে বলে অ্যানিমিয়া। আর যখন 65 লাখের বেশি হয়ে যায় তখন তাকে বলে পলিসাইথেমিয়া। 100 মিলি রক্তে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে, আর একটা আরবিসিতে 29 পিকোগ্রাম হিমোগ্লোবিন থাকে। রাসায়নিকভাবে লোহিত রক্তকণিকার 60 থেকে 70% পানি থাকে, 30 থেকে 40% কঠিন পদার্থ থাকে। এই লাইনটা গুরুত্বপূর্ণ যে কঠিন পদার্থের মধ্যে 90% থাকবে হচ্ছে হিমোগ্লোবিন, আর অবশিষ্ট 10% প্রোটিন, ফসফোলিপিড, কোলেস্টেরল, অজৈব লবণ, অজৈব ফসফেট, পটাশিয়াম ইত্যাদি নিয়ে গঠিত হবে। প্রতিটি হিমোগ্লোবিন কি কি অংশ নিয়ে গঠিত? হিমোগ্লোবিন হচ্ছে দুটো অংশ নিয়ে গঠিত, হিম লৌহ ধারণকারী রঞ্জক এবং গ্লোবিন নামক প্রোটিন সমন্বয়ে গঠিত। হিম আর গ্লোবিন এই দুটো অংশ নিয়ে হিমোগ্লোবিন গঠিত। হিমোগ্লোবিনের পরিমাণ থাকবে হচ্ছে পুরুষ দেহে 13.5 থেকে 17.5, আর স্ত্রী দেহে 11.5 থেকে 15.5। এটা এভাবে পড়া যায় যে আচ্ছা 11, তারপর 13, তারপর 15, তারপর 17। 11 থেকে যদি 15 থাকে তখন হচ্ছে স্ত্রী, আর 13 থেকে 17 থাকলে পুরুষের হিমোগ্লোবিনের পরিমাণ। হিমোগ্লোবিনের হচ্ছে 4টা পলিপেপটাইড চেনের সাথে একটা হিম যুক্ত থাকে। হিম গ্রুপের জন্যই রক্ত লাল হয়। মানে একটা হিমোগ্লোবিনের সাথে 4টা পলিপেপটাইড চেইন যুক্ত থাকতে পারবে। লোহিত রক্তকণিকার কাজ, এই কাজগুলা গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে এমসিকিউতে আসে। কারণ এটা কীভাবে মনে রাখা যায়, যে এটা আমি এভাবে মনে রাখতাম যে H2O2 অবশ নাই, H2O2 H দিয়ে হচ্ছে H2S, এই যে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপাদন। তারপর অক্সিজেন অধিকাংশ অক্সিজেন পরিবহন করে এবং সামান্য কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, ও দিয়ে অধিকাংশ অক্সিজেন। তারপর অবশ নাই, অ দিয়ে হচ্ছে অনাক্রম্যতায় সাড়া প্রদান, বতে হচ্ছে অনেকগুলো যে বাফার দ্রবণ রূপে কাজ করে, ব্লাড গ্রুপ নির্ণয় করে, তারপরে বিলিভার্ডিন উৎপন্ন করে। আর তারপর হচ্ছে দন্ত দিয়ে সান্দ্রতা এবং ঘনত্ব রক্ষা করে, আর নাই দিয়ে হচ্ছে নাইট্রিক অক্সাইড উৎপাদন করতে পারে। এগুলাই মোটামুটি গুরুত্বপূর্ণ। এর বাইরে হচ্ছে মনে রাখতে হবে যে পটাশিয়াম বাইকার্বনেট, এগুলো পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে কোষ্ঠীষ্য এবং ফুসফুসে সামান্য পরিমাণে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। লোহিত রক্তকণিকা পটাশিয়াম বাইকার্বনেট রূপে ফুসফুসে সামান্য পরিমাণে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। আর মোটামুটি সবগুলাই চলে আসছে এখানে। এই যে আবার দিয়ে এখানে আরেকটা আছে যে অ্যান্টিজেন প্রোটিন হিসেবে কাজ করে, এই যে এখানে অ দিয়ে হচ্ছে অ্যান্টিজেন প্রোটিন হিসেবে কাজ করে। এখন শ্বেত রক্তকণিকা হচ্ছে দুই ভাগে ভাগ, মানে দুই ধরনের শ্বেত রক্তকণিকা থাকে, একটা হচ্ছে দানাদার, একটা হচ্ছে অদানাদার। শ্বেত রক্তকণিকার একটা গুরুত্বপূর্ণ নাম ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক। শ্বেত রক্তকণিকা নিউক্লিয়াস যুক্ত থাকে। শ্বেত রক্তকণিকার কোনো আকার থাকে না, লোহিত রক্তকণিকা থাকে কিন্তু দ্বি অবতল চাকতির মতো। শ্বেত রক্তকণিকা অনিয়তাকার, হিমোগ্লোবিন থাকে না, হিমোগ্লোবিন বিহীন থাকে। শ্বেত রক্তকণিকার প্রধান কাজ হচ্ছে ফ্যাগোসাইট করা। শ্বেত রক্তকণিকা প্রতি ঘন মিলিলিটার রক্তে 4 থেকে 11,000 থাকবে। শিশু এবং অসুস্থ মানবদেহের সংখ্যা বেড়ে যায়। লোহিত রক্তকণিকার শ্বেত রক্তকণিকার অনুপাত 600:1। আগের বই এক সময় 700:1 ছিল, এখন 600:1 দিচ্ছে। এটা চেঞ্জ হয় বই ভিত্তিক, একদম আপডেট বই দেখে পড়তে হবে। মানুষের দেহকোষে ডিএনএ থাকবে হচ্ছে 5 থেকে 6 পিকোগ্রাম।
এখন এই ছকটা একটু যদি দেখো যে মূলত স্টেম কোষ থেকে সব ধরনের লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। স্টেম কোষ থেকে সকল ধরনের লোহিত রক্তকণিকা এখানে যে উৎপন্ন হয়েছে, সকল ধরনের মানে লোহিত রক্তকণিকা না, সকল ধরনের রক্তকণিকাই উৎপন্ন হয়। একটা হচ্ছে ইরাইথ্রোসাইট, একটা হচ্ছে যেটা হচ্ছে লিউকোসাইট। লিউকোসাইট হচ্ছে 3 ধরনের হয়, ময়েলোব্লাস্ট, মোনোব্লাস্ট আর লিম্ফোব্লাস্ট। আরেকটা হচ্ছে মেগাকেরিওসাইট থেকে উৎপন্ন হয় প্লেটলেট। দেখো যে ইরাইথ্রোসাইট থেকে প্রথমে কিন্তু নিউক্লিয়াস থাকে, লোহিত রক্তকণিকায় প্রথমে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াস ত্যাগ করে তারপর হচ্ছে পরিণত লোহিত রক্তকণিকা। প্রথম ইরাইথ্রোব্লাস্ট থাকে, ব্লাস্ট মানে হচ্ছে বেবি সেল। যখন ইরাইথ্রোব্লাস্ট থাকে তখন নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস ত্যাগ হওয়ার পরে এটা হয়ে যায় পরিণত লোহিত রক্তকণিকা বা ইরাইথ্রোসাইট। আর স্টেম কোষ থেকে 3 ধরনের কোষ উৎপন্ন হয়, যেগুলো থেকে লিউকোসাইট উৎপন্ন হয়। এই 3 ধরনের কোষ কী কী? ময়েলোব্লাস্ট, মোনোব্লাস্ট আর লিম্ফোব্লাস্ট। ময়েলোব্লাস্ট থেকে উৎপন্ন হয় হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, দানাদারগুলা। ফিল থাকলে হচ্ছে দানাদার। আর মোনোব্লাস্ট থেকে উৎপন্ন হয় মোনোসাইট, লিম্ফোব্লাস্ট থেকে উৎপন্ন হয় লিম্ফোসাইট। এগুলাতে দানা থাকে না, এগুলো হচ্ছে দানাবিহীন। এখন বাকি হচ্ছে প্লেটলেট, এগুলো হচ্ছে মেগাকেরিওসাইট। মেগাকেরিওসাইট ব্লাস্ট মানে প্রথমে তো বেবি থাকে, ব্লাস্ট মানে হচ্ছে বেবি সেল, মেগাকেরিওব্লাস্ট, তারপরে হচ্ছে মেগাকেরিওসাইট এবং পরিণত হয়ে প্লেটলেট উৎপন্ন করে। প্লেটলেট হচ্ছে দেহের সবথেকে ছোট কোষ। আর মানে মেগা থেকে দেখো, মেগা থেকে উৎপন্ন হয় ছোট, মেগাকেরিওব্লাস্ট থেকে উৎপন্ন হয় দেহের সবচেয়ে ছোট কোষ। আর যদি অন্য জায়গায় আছে বইয়ের যে যদি অপশনে শুক্রাণু থাকে তখন কিন্তু শুক্রাণু দিতে হবে, কারণ প্লেটলেটের মধ্যে কিন্তু কোষ হওয়ার সবগুলা যোগ্যতা থাকে না। প্লেটলেটের মধ্যে মানে কোষ হইতে যা যা দরকার সব উপাদান থাকে না, এই জন্য অনেক সময় প্লেটলেটকে ধরা হয় না কোষ হিসেবে। তখন যদি অপশনে শুক্রাণু থাকে তাহলে অবশ্যই শুক্রাণু দাগাইতে হবে, আর যদি না থাকে তখন দাগাইতে হবে যে প্লেটলেট। প্লেটলেট দেহের সব থেকে ছোট কোষ। আর লাল অস্থিমজ্জার স্টেম কোষ থেকে মূলত এই সবগুলো উৎপন্ন হয়। লাল অস্থিমজ্জার স্টেম কোষ থেকে যে এই লাল অস্থিমজ্জার স্টেম কোষ অনেকটা ইন্টারস্টেশিয়াল কোষের মতো। আমরা হাইড্রাতে পড়ছি না যে ইন্টারস্টেশিয়াল কোষ থেকে সকল ধরনের কোষ উৎপন্ন হতে পারে, এরকম লাল অস্থিমজ্জার স্টেম কোষ থেকে সকল ধরনের রক্তকণিকা উৎপন্ন হয়। আচ্ছা, এখন পরে যাওয়া যাক যে আমরা পড়তেছিলাম শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা হচ্ছে ওই যে শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায় তখন তাকে বলে লিউকোসাইটোসিস, লিউকোসাইটোসিস। আর যদি স্বাভাবিকের চেয়ে কম থাকে তখন তাকে বলে লিউকোপেনিয়া। শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে গেলে তাকে বলে লিউকোসাইটোসিস, আর কম হলে তাকে বলে লিউকোপেনিয়া। রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা কম থাকলে দুর্বল অনাক্রম্যতা প্রকাশ পায়। দুর্বল অনাক্রম্যতা মানে কি? শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে রোগ প্রতিরোধে সাহায্য করা, ফ্যাগোসাইটোসিস করা, জীবাণু যখন আসে দেহে ধ্বংস করা। কিন্তু যখন কম থাকবে তখন রোগ প্রতিরোধ করতে পারবে না, জীবাণু ধ্বংস করতে পারবে না। এটা হচ্ছে দুর্বল অনাক্রম্যতা, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে শ্বেত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যায় এবং রোগীর মৃত্যুর কারণ হয়ে যায়। লিউকোমিয়া ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে শ্বেত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিক হয়। তারপর শ্বেত রক্তকণিকায় যেখানে বিভিন্ন উপাদান, এগুলো পড়ার দরকার নাই। আকৃতি ও গঠনগতভাবে প্রধানত 2 ভাগে ভাগ করা যায় শ্বেত রক্তকণিকায়, দানাবিহীন বা অ্যাগ্রানুলোসাইট, দানাদার বা গ্র্যানুলোসাইট। দানাবিহীন বা অ্যাগ্রানুলোসাইট আবার 2 ধরনের। এগুলা কি কি? কিসের উপর ভিত্তি করে? নিউক্লিয়াসের উপর ভিত্তি করে মূলত বানাইছে।
এগুলা হচ্ছে নিউক্লিয়াস বড় থাকবে এবং অখণ্ডকায়িত থাকবে দানাবিহীনগুলার। মনোসাইট আর লিম্ফোসাইট। মনোসাইট হচ্ছে এর কাজ ফ্যাগোসাইটোসিস করা। এটা হচ্ছে নিউক্লিয়াস থাকবে প্রথম দিকে গোল বা ডিম্বাকার, তারপর আস্তে আস্তে বৃক্কের মতো অথবা ঘোড়ার খুরের মতো হয়ে যাবে। এদের ব্যাস 12 থেকে 20 মাইক্রোমিটার আর আয়ুষ্কাল 2 থেকে 5 দিন। দেহের 2 থেকে 8% হচ্ছে শ্বেতরক্তকণিকা মনোসাইট। আর লিম্ফোসাইট থাকবে হচ্ছে বড় আকৃতির গোল অখণ্ডকায়িত একটি নিউক্লিয়াস এবং অপেক্ষাকৃত কম সাইটোপ্লাজম, ব্যাস 6 থেকে 16 মাইক্রোমিটার। সাইটোপ্লাজম স্বচ্ছ, দানাবিহীন ও খাড়াশক্ত। এইসব লিম্ফোসাইট হচ্ছে 10 থেকে 120 দিন বাঁচবে। মনোসাইট দেখো 2 থেকে 5 দিন বাঁচতেছে, কিন্তু লিম্ফোসাইট বাঁচতেছে এখানে 100 থেকে 120 দিন। কাজের ধরন ও কোষ প্রাচীরের রাসায়নিক গঠন অনুযায়ী লিম্ফোসাইট 3 ধরনের হয়। কি কি? টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট আর এনকে সেল বা ন্যাচারাল কিলার কোষ। টি লিম্ফোসাইট দেখো থাইমাস গ্রন্থিতে পরিপক্ক হয়। এগুলো থাইমোসাইটস থেকে সৃষ্টি হয় এবং কোষ মাধ্যম অনাক্রম্যতায় হেল্প করে। আর বি লিম্ফোসাইট হচ্ছে অস্থিমজ্জার হেমাটোপয়েটিক মাতৃকোষ থেকে উৎপন্ন হয় এবং রক্ত মাধ্যম অনাক্রম্যতায় হেল্প করে। টি লিম্ফোসাইট সাইটোটক্সিক টি সেল, কোষ মাধ্যম অনাক্রম্যতা। আর বি লিম্ফোসাইট হচ্ছে প্লাজমা সেল, অ্যান্টিবডি। মূলত এগুলো বি লিম্ফোসাইট থেকে অ্যান্টিবডি উৎপন্ন হয়, এগুলো রক্ত মাধ্যম অনাক্রম্যতায় হেল্প করে। বি লিম্ফোসাইট থেকে হচ্ছে অ্যান্টিবডি উৎপন্ন হয়, এগুলো রক্ত মাধ্যম অনাক্রম্যতায় হেল্প করে। এই যে, আর তারপর হচ্ছে এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল। এগুলো হচ্ছে ভাইরাসের সংক্রমণে দ্রুত সাড়া প্রদান করে। এই এনকে সেলগুলো হচ্ছে মূলত স্মৃতিকোষ। যখন আমাদের দেহে এক ধরনের জীবাণু আক্রমণ করে, তখন ওই যে আমরা নিজের থেকে প্লাজমা থেকে যেই অ্যান্টিবডি উৎপন্ন হয় এবং মানে বি লিম্ফোসাইট অ্যান্টিবডি উৎপন্ন করে, আর এই বি লিম্ফোসাইট ওই জীবাণুগুলোকে মেরে ফেলে, তারপরে স্মৃতি সংরক্ষণ করে রাখে হচ্ছে ন্যাচারাল কিলার সেলগুলো। যখন দ্বিতীয়বার ভাইরাসটা আক্রমণ করে, তখন ওই ন্যাচারাল কিলার কোষগুলো চিনে ফেলে যে এই ভাইরাসটা আগের বার আক্রমণ করছিল, আমি এই অ্যান্টিবডি উৎপন্ন করছিলাম এবং এটার বিরুদ্ধে কাজ করছিলাম। তখন এই ন্যাচারাল কিলার কোষগুলো আরেকবার ওই ভাইরাসের বিরুদ্ধে দ্রুত সাড়া প্রদান করতে পারে। দেহের 20 থেকে 40% শ্বেতরক্তকণিকা হচ্ছে লিম্ফোসাইট। মানে এখন তো আমরা এই তিন ধরনের লিম্ফোসাইট সম্পর্কে পড়ছি। দেহের 20 থেকে 40% শ্বেতরক্তকণিকা হচ্ছে লিম্ফোসাইট। আর মনোসাইট কত ছিল? 2 থেকে 8%। আর লিম্ফোসাইট 20 থেকে 40%। এই যে মনোসাইট 2 থেকে 8%, এই যে এখানে। আর লিম্ফোসাইট হচ্ছে 20 থেকে 40%। লসিকাতন্ত্র সৃষ্টি হয়, এগুলো লসিকাতন্ত্রের সৃষ্টি হয় মনোসাইটগুলো, লিম্ফোসাইটগুলো, কিন্তু অন্যান্য লিউকোসাইটোসিসের মতো ফ্যাগোসাইট নয়। মনোসাইট হচ্ছে ফ্যাগোসাইট। আবার নিউট্রোফিলও কিন্তু ফ্যাগোসাইটোসিস করে, কিন্তু লিম্ফোসাইট কিন্তু ফ্যাগোসাইটোসিস করে না। দানাদার শ্বেতরক্তকণিকা হচ্ছে 3 ধরনের। দানাদার শ্বেতরক্তকণিকা মূলত এগুলোর মধ্যে যখন লিশম্যান রঞ্জক প্রদান করা হয়, তখন লিশম্যান রঞ্জকে এই দানাদার শ্বেতরক্তকণিকাগুলো এক ধরনের মানে লিশম্যান রঞ্জক দেওয়ার পরে এগুলো রঙিন হয়ে যাবে, মানে বর্ণ ধারণ ক্ষমতা আছে এই দানাদার শ্বেতরক্তকণিকার, কিন্তু সবগুলোর থাকে না। বর্ণধারণ ক্ষমতার উপর ভিত্তি করে দানাদার শ্বেতরক্তকণিকাকে 3 ভাগে ভাগ করছে। নিউট্রোফিল হচ্ছে কোনো বর্ণধারণ করে না, নিউট্রোফিল বর্ণধারণ করে না। 40 থেকে 60%ই হচ্ছে নিউট্রোফিল। নিউক্লিয়াস 2 থেকে 5 খণ্ডক, বর্ণ নিরপেক্ষ, মানে বর্ণধারণ করে না, ব্যাস 12 থেকে 15, আয়ুষ্কাল 2 থেকে 5। আর অ্যামিবয়েড চলনে সক্ষম। এটা গুরুত্বপূর্ণ যে নিউট্রোফিল অ্যামিবয়েড চলনে সক্ষম। সংকুচিত হয়ে নিউট্রোফিল মানে সংকুচিত হয়ে যেতে পারে, হয়ে কৈশিক জালিকার প্রাচীর ভেদ করে ছোট মানে কৈশিক জালিকা দিয়ে বের হয়ে টিস্যুতে চলে আসে এবং সংক্রমণ স্থলে উপস্থিত হতে পারে। এই প্রক্রিয়াকে ডায়াপ্যাডেসিস বলে।
নিউট্রোফিলের এই প্রক্রিয়াটাকে ডায়াপেটিসিস বলে, যে অ্যামিবয়েড চলনের মাধ্যমে সংকুচিত হয়ে যখন কৈশিক জালিকা ভেদ করে টিস্যুতে চলে আসে, এই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে ডায়াপেটিসিস নামকরণ করা হয়েছে। এখন দেখো যে ইউসিনোফিল, নিউট্রোফিল সম্পর্কে পড়া শেষ। ফ্যাগোসাইট করে, তারপর হচ্ছে বর্ণনিরপেক্ষ 2 থেকে 5 খণ্ডক, আয়ুষ্কাল 2 থেকে 5 দিন, ব্যাস 12 থেকে 15, অ্যামিবয়েড চলন সক্ষম, এটাকে ডায়াবেটিসিস বলে। আর ইউসিনোফিল হচ্ছে লিশম্যান রঞ্জকে লাল বর্ণ ধারণ করে। অ্যালার্জি, পরজীবীর সংক্রমণ, প্লীহা এবং স্নায়ুতন্ত্রের কারণে রক্তে ইউসিনোফিলের সংখ্যা বেড়ে যায়। অ্যালার্জি, পরজীবীর সংক্রমণ, প্লীহা, পরজীবী কী ধরনের পরজীবী? কৃমি, মানবদেহের জন্য এটা হচ্ছে কৃমি। অ্যালার্জি, পরজীবীর সংক্রমণ, প্লীহা ও স্নায়ুতন্ত্রের রোগের কারণে রক্তে ইউসিনোফিলের পরিমাণ বেড়ে যায়। এগুলো 2 থেকে 4% থাকবে। সাধারণত নিউক্লিয়াস 2 খণ্ডক যুক্ত হবে। ব্যাস 12 থেকে 17, আয়ুষ্কাল 8 থেকে 12 দিন। ইউসিনোফিলের আয়ুষ্কাল 8 থেকে 12 দিন। ই থেকে 8 আসবে, 8 থেকে 12 দিন হচ্ছে ইউসিনোফিলের আয়ুষ্কাল। আর বেসোফিল বেইজ, ক্ষার, লিশম্যান রঞ্জকে নীল বর্ণ ধারণ করবে, খাড়া শক্ত হবে। বেসোফিলের শ্বেত রক্তকণিকার সবচেয়ে কম থাকে বেসোফিল, 0.5 থেকে 1%। দানাদার সাইটোপ্লাজম থাকবে এবং অপেক্ষাকৃত অল্প ক্ষারধর্মী। নিউক্লিয়াস থাকবে 2 খণ্ডক যুক্ত এবং বৃক্কাকার, ব্যাস 12 থেকে 15 মাইক্রোমিটার, আয়ুষ্কাল 12 থেকে 15 দিন। বেসোফিল হিস্টামিন নিঃসরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আর হ্যাপারিন নিঃসরণ করে রক্তনালীর মধ্যে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। এই হিস্টামিন আর হ্যাপারিন এই দুইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায়ই আসে হিস্টামিন আর হ্যাপারিন সম্পর্কে। আচ্ছা, এখন এই শ্বেত রক্তকণিকা প্রত্যেকটারই কিন্তু আমরা প্রত্যেকটার সাথে সাথে কাজ পড়ছি, কিছু কাজ পড়ছি। এখন এই কাজগুলো আবার একসাথে দিয়েছে, যে মনোসাইট এবং নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস করে। তোমরা দেখছি প্রথমে মনোসাইট, তারপর হচ্ছে লিম্ফোসাইট ফ্যাগোসাইটোসিস করে না, তারপর নিউট্রোফিল আবার ফ্যাগোসাইটোসিস করে, তারপর হচ্ছে লিম্ফোসাইট অ্যান্টিবডি উৎপন্ন করে। লিম্ফোসাইট অ্যান্টিবডি উৎপন্ন করে আণুবীক্ষণিক সৈনিক বলে, অ্যান্টিবডি উৎপন্ন করে বলেই এদেরকে আণুবীক্ষণিক সৈনিক বলে। বেসোফিল হ্যাপারিন উৎপন্ন করে, যা রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট রোধ করে। বেসোফিল হিস্টামিন সৃষ্টি করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিউট্রোফিলের বিষাক্ত দানা জীবাণু ধ্বংস করে। ইউসিনোফিল রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা ধ্বংস করে, অ্যালার্জিক অ্যান্টিবডিতে সাড়া প্রদান করে। এই শ্বেত রক্তকণিকার কাজ, এইটা হচ্ছে ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে, মানে প্রায়ই প্রশ্ন আসে এখান থেকে। ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, এখন হচ্ছে অণুচক্রিকা বা প্লেটলেটস হিমোস্টেসিস এর মাধ্যমে রক্তপাত বন্ধ করে। হিমোস্টেসিস মানে কি? হিমোস্টেসিস মানে হচ্ছে কোনো জায়গা কেটে গেলে সেখানে একটা রক্ত জালক উৎপন্ন করে আর রক্তপাত বন্ধ করে। মেগাকেরিওসাইট থেকে উৎপন্ন হয় অণুচক্রিকা অনিয়তাকার ঝিল্লি আবৃত সামান্য সাইটোপ্লাজম যুক্ত নিউক্লিয়াস বিহীন অণুচক্রিকা বা প্লেটলেট বলা হয়। প্রতি ঘন মিলিলিটার রক্তে 1.5 লক্ষ থেকে 4 লক্ষ অণুচক্রিকা থাকতে পারে। প্রতিদিন 200 বিলিয়ন বা 20,000 কোটি অণুচক্রিকা উৎপন্ন হয়। জীবনকাল 5 থেকে 9 দিন। যকৃৎ ও প্লীহার ম্যাক্রোফেজের মাধ্যমে ধ্বংসপ্রাপ্তি ঘটে। আচ্ছা, অণুচক্রিকার ঝিল্লিতে অবস্থিত গ্লাইকোপ্রোটিন রক্তবাহিকার ক্ষতস্থানে বিশেষ করে এন্ডোথেলিয়ামে যুক্ত হয়। ঝিল্লি থেকে বিপুল পরিমাণে ফসফোলিপিড নির্গত হয়, জমাটের বিভিন্ন ধাপ ত্বরান্বিত করতে সচেষ্ট হয়। আচ্ছা দেখো, এখন অণুচক্রিকার কাজও যথেষ্ট গুরুত্বপূর্ণ। অণুচক্রিকা প্লেটলেট প্লাক সৃষ্টির মাধ্যমে রক্তপাত বন্ধ করে, রক্ত জমাট ত্বরান্বিত করে, মানে কোথাও কেটে গেলে রক্ত জমাট করে রক্তপাত বন্ধ করে। ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ করে। ক্লটিং ফ্যাক্টর আছে হচ্ছে 12 ধরনের। প্রয়োজন শেষে রক্ত জমাট বিগলনে সাহায্য করে। আবার ফ্যাগোসাইটোসিস করে, সামান্য পরিমাণে ফ্যাগোসাইটোসিস করে। ফ্যাগোসাইটোসিসের মূল কাজ কিন্তু শ্বেত রক্তকণিকার, কিন্তু অণুচক্রিকাও ফ্যাগোসাইটোসিস করে, ব্যাকটেরিয়া ভাইরাসকে ধ্বংস করে এর মাধ্যমে। কোথাও ব্যথার সৃষ্টি হলে নিউট্রোফিল এবং মনোসাইটকে আকৃষ্ট করে। দেখো এখানে
যে নিউট্রোফিল মনোসাইটকে আকৃষ্ট করে হচ্ছে অণুচক্রিকা। রক্তবাহিকার এন্ডোথেলিয়ামের অন্তঃপ্রাচীর সুরক্ষার জন্য গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে এবং সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে রক্তপাত বন্ধের উদ্দেশ্যে রক্তবাহিকাকে দ্রুত সংকোচনে উদ্বুদ্ধ করে। স্বাভাবিকের চেয়ে বেশি অণুচক্রিকা রক্তনালীর স্বাভাবিকের চেয়ে যদি অনেক বেশি অণুচক্রিকা হয়ে যায় তখন হচ্ছে রক্তনালীর ভিতরে অদরকারি রক্ত জমাট হবে। কারণ কি, অণুচক্রিকার কাজই তো রক্ত জমাট করা। যখন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি অণুচক্রিকা হয়ে যাবে তখন রক্তনালীর ভিতরে অদরকারি রক্ত জমাট সৃষ্টি হবে, স্ট্রোক সৃষ্টি হবে, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যাবে। এগুলা হবে মূলত সব অণুচক্রিকা যদি অনেক বেশি হয়ে যায়, স্ট্রোক হবে, মস্তিষ্কে রক্ত জমাট, তারপর হচ্ছে হার্ট অ্যাটাক হবে, হার্টে রক্ত জমাট, এগুলার সম্ভাবনা বেড়ে যাবে। রক্তনালীর ভেতরে অদরকারি রক্ত জমাট হবে। আর এখানে যে রক্তকণিকাকে রক্তকোষ বলা হয় না কেন, কারণ হচ্ছে রক্তকণিকার মধ্যে কোষীয় অঙ্গাণু, প্রয়োজনীয় কোষীয় অঙ্গাণু থাকে না, নিউক্লিয়াস, সেন্ট্রিওল, মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি এগুলো থাকে না, এই জন্য রক্তকণিকাকে কোষ বলা হয় না। অণুচক্রিকা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে থ্রম্বোসাইটোসিস, কম থাকলে বেশি থাকলে থ্রম্বোসাইটোসিস আর কম থাকলে থ্রম্বোসাইটোপেনিয়া। এটা হচ্ছে এই পুরাটা এক ধাপে এক পেজের মধ্যে দেখে ফেলার জন্য সহজে। আচ্ছা চলো একটু দেখা যাক, এটা অল্প সময় নিয়ে একটু দেখে ফেলি। লোহিত রক্তকণিকা পুরুষে 50 লক্ষ, স্ত্রীতে 45 লক্ষ। পুরুষে কত ছিল মনে করো তো? পুরুষে ছিল হচ্ছে 50 থেকে 54 লক্ষ, আর স্ত্রীতে ছিল 44 থেকে 49 লক্ষ। আমি বলছিলাম 45 লক্ষ মনে রাখতে। পুরুষে 50, স্ত্রীতে 45। আর ভ্রূণাবস্থায় যকৃৎ, প্লীহা, জন্মের পর লাল অস্থিমজ্জা। এটা দেখো যে সবগুলো কিন্তু লাল অস্থিমজ্জার মধ্যে তৈরি হইতেছে। লাল অস্থিমজ্জা কিন্তু কমন, এর বাইরে শুধু থাকতেছে যে লোহিত রক্তকণিকা ভ্রূণাবস্থায় যকৃৎ ও প্লীহায় উৎপন্ন হইতেছে, আর জন্মের পর উৎপন্ন হইতেছে হচ্ছে লাল অস্থিমজ্জায়। আর মনোসাইট প্লীহা এবং লসিকা গ্রন্থিতে উৎপন্ন হইতেছে। লিম্ফোসাইট প্লীহা লসিকা গ্রন্থিতে উৎপন্ন হইতেছে। আর বাকি সব লাল অস্থিমজ্জা কিন্তু সবগুলোকেই তৈরি করতেছে। দেখো, মনোসাইট হচ্ছে 300 থেকে 800, লিম্ফোসাইট 1500 থেকে 2700, নিউট্রোফিল 3 থেকে 5000, ইউসিনোফিল 150 থেকে 400, বেসোফিল 25 থেকে 200। এই সংখ্যাগুলো এতটাও গুরুত্বপূর্ণ না, একবার করে রিডিং করে রাখলেই হয়। আর মনোসাইট, এই যে এটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে মনোসাইট হচ্ছে 2 থেকে 8%, তারপর লিম্ফোসাইট 20 থেকে 40%, নিউট্রোফিল 40 থেকে 60%, ইউসিনোফিল হচ্ছে 2 থেকে 4%, বেসোফিল 0.5 থেকে 1%। এগুলা এই লাইনের দরকার নাই, এই লাইনগুলো আমরা ভিতর থেকেই পড়ে আসছি, তো এই লাইনের এখন দরকার নাই, এটা ক্রস দিয়ে দিই। আর কাজ, লোহিত রক্তকণিকা অক্সিজেন বহন করে, কার্বন ডাইঅক্সাইড বহন করে, অম্লক্ষারের সমতা রক্ষা করে, ওই যে বাফার দ্রবণ রূপে কাজ করে, ভিতরে পড়ছি তো ওইটাই, অম্লক্ষারের সমতা রক্ষা করে। আয়ুষ্কাল 120 দিন। মনোসাইট ফ্যাগোসাইটোসিস করে, আয়ুষ্কাল 2 থেকে 5 দিন। লিম্ফোসাইট অ্যান্টিবডি উৎপন্ন করে, আয়ুষ্কাল 100 থেকে 120 দিন। নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস করে, আয়ুষ্কাল 2 থেকে 5 দিন। ইউসিনোফিল অ্যালার্জিক অ্যান্টিবডি উৎপন্ন করে, কৃমির লার্ভা ধ্বংস করে, 8 থেকে 12 দিন আয়ুষ্কাল। বেসোফিল হচ্ছে হ্যাপারিন ক্ষরণ করে, হিস্টামিন ক্ষরণ করে, আর 12 থেকে 15 দিন আয়ুষ্কাল। এখন হচ্ছে বাকি অণুচক্রিকা রক্ত জমাটে সাহায্য করে, 5 থেকে 9 দিন আয়ুষ্কাল। আর এটা একটু নিজে রিডিং করে নিলেই বুঝতে পারবা ইনশাল্লাহ। অনেক বড় হয়ে গেছে আজকের ক্লাস, এতটুকুই থাক। আসসালামু আলাইকুম।